অন্ধকার ঘরটা যেন আরো গাঢ় হয়ে উঠছে। জানালার ভাঙা কাচ দিয়ে ঢোকা বাতাসও যেন কাঁপছে। স্যাঁতসেঁতে গন্ধে নাফিসার মাথা ঝিমঝিম করছে। নোংরা বিছানার ওপর তাকে ফেলেই লোকগুলো চারপাশে দাঁড়িয়ে আছে এমনভাবে যেন জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া কোনো অসহায় প্রাণীকে ঘিরে ফেলেছে হিংস্র নেকড়ে। নাফিসা হাত পা ছটফট করতে করতে ক্লান্ত হয়ে গেছে। গলা শুকিয়ে গেছে, ঠোঁট দুটো ফেটে রক্ত উঠেছে সামান্য। তার চোখে এখন ভয় নেই, বরং একটা গভীর অসহায়তা, একটা মাতৃত্বের ব্যথা। ধরে রাখা লোকগুলোর হাত শক্ত হতে থাকলে নাফিসা মরিয়া হয়ে মাথা তুলে ফিসফিস করে বলল, আল্লাহ বাঁচান, কেউ কেউ বাঁচান। তার কথা দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, কিন্তু সাহায্য আসছে না। যে লোকটা সামনে দাঁড়িয়ে ছিল আরেক ধাপ এগিয়ে এসে কর্কশ হাসিতে বলল, এই কান্নাকাটি করলে চলবে না, আজকে তোর অভিনয় কাজে লাগবে না, এখানে কেউ তোকে বাঁচাতেই আসবো না। লোকগুলোর বাঁকা হাসি আর দূরের কুকুরগুলোর ডাকে পুরো পরিবেশটাকে আরো ভয়ঙ্কর লাগছিল। কিন্তু হঠাৎই নাফিসা চোখ শক্ত করে বন্ধ করলো। তার বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠল, অভ্যাসের মতো, স্বভাবের মতো, যার নাম শুনলেই তার ভরসা ফিরে আসে। আল্লাহ, সহায় হও, আমার ডিএসপি সাহেবকে আমার কাছে পাঠিয়ে দাও। শ্বাস কাঁপতে কাঁপতে সে ধীরে ধীরে ওপরের দিকে তাকানোর চেষ্টা করলো। ডিএসপি সাহেব, কোথায় আপনি? তার গলা ভেঙে যাচ্ছে, অশ্রু ঝরছে অসহায়ত্বের। আপনার পিচ্চি পুতুল অনেক অসহায় সাহেব, আপনি কোথায়? নাফিসা ভাঙ্গা নিঃশ্বাস নিতে নিতে বলল, প্লিজ দয়া করেন, আমার বাচ্চা কিছুই বুঝে না, ও তো এখনো এই দুনিয়াতে আসতে পারে নাই। তার এক হাতে শক্তভাবে চেপে ধরা লোকটা চিৎকার করে বলল, চুপ শালি। আবার মুখ খুললেই কথা শেষ করার আগে নাফিসা কেঁদে উঠল, প্লিজ, আমার পেটে বাচ্চা, প্লিজ দয়া করে আমার ক্ষতি করবেন না, আমাকে ছেড়ে দেন, আল্লাহর দোহাই লাগে। অসহায়ভাবে চিৎকার করে উঠল, ডিএসপি সাহেব, আপনার বাচ্চার জন্য হলেও আসেন, আপনার পিচ্চি পুতুল ডাকতেছে, দয়া করে আসেন, আপনার খুবই প্রয়োজন এখন। অন্য লোকটা হেসে বলল, এই যে, কে রে তোর সাহেব, কে বাঁচাবে তোকে এবার? একজন এগিয়ে এলো, চেঁচামেচি করবেন না পা, আমরা তো আপনাকে সাহায্যই করতে চাইছি। হাতে নোংরা গামছা, চোখে কুৎসিত হাসি। আরেকজন দরজাটা ভেতর থেকে ঠাস করে বন্ধ করে দিল। ঘরটা অন্ধকারে ডুবে গেল আরো। নাফিসার নিঃশ্বাসটা আটকে আসছে, বুকটা টিপ টিপ করছে, কানও যেন ঝিমঝিম করছে ভয় আর দুর্বলতায়। প্লিজ এমন করবে না। চোখ ভিজে গেল, অশ্রু ঝরে পড়ল তার কানের পাশে বিছানায়। চারজন ওর হাত পা ধরে আচ্ছা শক্ত করে, আর আরেকটা লোক নিজের শার্ট খুলে টান মেরে নাফিসার দিকে লালসা দৃষ্টিতে এগিয়ে গেল। ঢাকা শহরের অলিগলি, মোড়, রাস্তা, যেদিকেই তাকানো হয় নাফিসাকে খোঁজার হুলস্থুল চলছে। মাহবুব রশিদ নিজের সমস্ত পাওয়ার ব্যবহার করছে তাকে খুঁজে বের করার জন্য। পুলিশ, লোকজন, ইনফরমার সবাইকে নামিয়ে দিয়েছে, কিন্তু তবুও কোনো হদিস নেই। এই বিশাল শহরের ভিড়ে যেন নাফিসা হাওয়ায় মিলিয়ে গেছে। রশিদ ভিলাতে, এদিকে নীরবতা, সবার মুখে দুশ্চিন্তা, অস্থিরতা। আফিয়া বেগম তো পুরোপুরি অসুস্থ হয়ে পড়েছে, সারাদিন ধরে কপালে হাত দিয়ে বসে থাকা, চোখ লাল, খাবার নেই, ঘুম নেই, একটাই চিন্তা, নাফু কোথায়? নিজের মেয়ের মতো করে আগলে রেখেছিল এতদিন, সেই মেয়ের ওপর এক ফোঁটা বিশ্বাস করতে পারল না, তার কথাটা ভালোভাবে শুনতে পারল না, কোনো সময় দিল না। নিজের প্রতি এই আফসোস, এই অপরাধবোধ তাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। সবচেয়ে বড় কথা, কেউ ভাবতেই পারেনি যে নাফিসা আসলে সাইমনের বউ। দুজনের বয়সের এত তফাৎ, আর তাদের সম্পর্ক কখনোই কারো সামনে আসেনি। একসাথে থাকার দৃশ্য কেউ দেখেনি, প্রকাশ্যে কিছুই ছিল না, তাই হয়তো এই সত্যটা কারো মাথায় ঠিকমতো আসেনি। এদিকে সাইফান অবিরাম চেষ্টা করে যাচ্ছে নাফিসাকে খুঁজে বের করার, সাথে সাথে সে মরিয়া হয়ে সাইমন ভাইয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু নেটওয়ার্ক নেই, লাইন দিচ্ছে না। দূরে কোথাও মিশনে থাকলে সাধারণত এমনটাই হয়। অনেকক্ষণ ধরে বসে আছে সে তাহমিদ ইকবালের কেবিনে। পরিস্থিতি কি হচ্ছে, কখন সাইমন ফিরছে, সবই তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত আর চেপে রাখতে না পেরে সাইফান সবকিছু খুলে বলে তাহমিদ ইকবালকে। তাহমিদ ইকবাল কথা শুনে গভীর চিন্তায় পড়ে যায়। সে নিজেও জানে আজই সাইমনের ফিরে আসার কথা, মিশন শেষ হয়েছে, আর তার নিজের অপরাধবোধও কম নয়। সেই তো কিছুটা জোর করে চাপ দিয়ে সাইমনকে মিশনে পাঠিয়েছে, এখন মনে হচ্ছে ভুল করেছে, খুব বড় ভুল। সাইমন যখন ফিরে এসে নিজের বউকে খুঁজে পাবে না, তখন সে
দাঁড়িয়ে কি জবাব দেবে, কোথায় লুকাবে মুখ? ওদিকে সাইফান মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে। তার ভাই তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল নাফিসাকে দেখে রাখার দায়িত্ব, কিন্তু সে সেটা রাখতে পারেনি। নিজেকেই ক্ষমা করতে পারবে না যদি নাফিসার কিছু হয়। কেবিনের ভেতর দুজনেই নিস্তব্ধ। টেবিলের ঘড়ির টিকটিক শব্দও যেন খুব স্পষ্ট শোনা যায়। হঠাৎ টক টক টক, দরজায় নক। একটু পরেই কেবিনে ঢোকে রাজীব। ভিতরে ঢুকেই স্যালুট দিয়ে সালাম জানায় তাহমিদ ইকবালকে। স্যার কেমন আছেন? মিশন আমরা সফলভাবে শেষ করতে পেরেছি, কংগ্রাচুলেশন। তারপরই চোখ পড়ে পাশে বসে থাকা সাইফানের দিকে। আরে সাইফান, তুই এখানে কোনো জরুরি কাজে নাকি? সাইফান আস্তে উঠে দাঁড়ায়, মুখটা গম্ভীর। বড় ভাইয়া কই, রাজীব ভাই? রাজীব একটু অবাক হয়ে উত্তর দেয়, সাইমন স্যার তো সোজা বাসার দিকে গেছে, ভাবির সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড ছিল, তাই আমাকে শুধু বলে গেল স্যারকে জানাতে উনি বাসায় যাচ্ছে, পরে এসে দেখা করবে। এই কথা শেষ হতেই তাহমিদ ইকবাল আর সাইফানের মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়, কারণ তারা দুজনেই জানে সাইমান এখন বাসায় গিয়ে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে। সাইফান নিজের জায়গা থেকে লাফিয়ে উঠে দাঁড়ায়, কথা গুলিয়ে যায় তার মুখে। আঙ্কেল আমি যাই, দেরি হলে চলবে না, আপনি প্লিজ আরো ফোর্স লাগান, নাফুর খোঁজ করুন প্লিজ, আমি যাই। একটু সময় নষ্ট করল না, দৌড়ে বেরিয়ে গেল কেবিন থেকে। রাজীব পুরো ঘটনাটা বুঝতে না পেরে হতবাক হয়ে তাকিয়ে থাকে। তার চোখে মুখে জিজ্ঞাসার ছাপ স্পষ্ট। ও ধীরে ধীরে তাকায় তাহমিদ ইকবালের দিকে। স্যার নাফিসা ভাবির কি হয়েছে? সাইফান তো প্রায় দৌড়ে চলে গেল, আপনার মুখও এমন কেন? তাহমিদ ইকবাল গভীর শ্বাস নেয়। সে সংক্ষেপে ধীরে ধীরে রাজীবকে পুরো পরিস্থিতি বলে দেয়। নাফিসার নিখোঁজ হওয়া, পরিবারে ভুল বোঝাবুঝি। রাজীব বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতির ভয়াবহতা তার মুখে স্পষ্ট হয়ে ওঠে। রশিদ বিলার বড় গেটটা পেরিয়ে ভেতরে ঢুকতেই সাইমানের বুকের ভেতর অদ্ভুত এক স্বস্তি উচ্ছ্বাসের ঢেউ উঠেছে। হলরুমে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে ইমা বেগম আর বিলকিসারা বেগম সোফায় বসে আছে। মুখ দুটো অস্বাভাবিক ফ্যাকাশে, চোখে লাল ভাব, মুখের রেখায় গভীর টেনশন। সাইমন থমকে দাঁড়ালো, তারপর শান্ত স্বরে সালাম দিল, আসসালামু আলাইকুম। দুইজনই সাইমনকে দেখে অবাক হয়ে ভয়ে কেমন যান্ত্রিকভাবে সালামের জবাব দিল। তাও সাইমন বিষয়টা হালকাভাবে নিল প্রথমে। কেমন আছো তোমরা? কোনো উত্তর নেই, এক ফোঁটা শব্দ নেই, বরফের মতো নীরবতা। পরিস্থিতি অস্বাভাবিক মনে হলেও সাইমন চাপা হাসি দিল, আচ্ছা ঠিক আছে তোমরা বসো, আমি আগে ফ্রেশ হয়ে আসি। আম্মু কই? কেউ কোনো কথা বলল না। বিলকিসারা শুধু মাথা নিচু করে থাকলো। ইমা বেগম ঠোঁট কামড়ালেন। সাইমন আর কিছু না বলে সোজা সিঁড়ির দিকে হাঁটা দিল। উঠতে উঠতে তার বুকের ভেতর ধীরে ধীরে একটা অজানা অস্বস্তি জন্ম নিচ্ছে। উপরের ফ্লোরে গিয়ে সে নিজের রুমের দিকে না গিয়ে সোজা বাঁ দিকে ঘুরে নাফিসার রুমের সামনে দাঁড়ালো। ডোর বাটনটা ছুঁতেই দরজা কিঞ্চিত খোলা অবস্থায় হালকা ঠেলতেই খুলে গেল। দরজা খোলার সাথে সাথে যে দৃশ্যটা সামনে দেখা গেল তা দেখে সাইমনের শ্বাস আটকে গেল। মেঝেতে বসে আছেন আফিয়া বেগম, বিছানার পাশে মাথা হেলিয়ে রাখা, চোখ মুখ ফুলে আছে, চুল এলোমেলো, চেহারায় কান্নার দাগ। সাইমনের শরীর নিস্তব্ধ হয়ে গেল। আম্মু? একটু থমকে সাইমন এগিয়ে গেল, হাঁটু গেড়ে মায়ের সামনে বসে গেল। আম্মু কি হয়েছে, এভাবে মেঝেতে বসে আছো কেন? এই অবস্থা তোমার? আফিয়া বেগম প্রথমে চমকে তাকালেন, তারপর এক সেকেন্ডও দেরি না করে ছেলের দিকে ঝাঁপিয়ে পড়লেন। আব্বু, আব্বু, আমার নাফু, আমার মেয়েটা। কথাগুলো বারবার গলায় আটকে যাচ্ছে, কান্না এত বেশি যে শব্দ ঠিকমতো বেরোচ্ছে না। সাইমন মাকে শক্ত করে জাপটে ধরলো। আম্মু প্লিজ কথা বলো, নাফিসার কি হয়েছে? আফিয়া বেগম শুধু কাঁদছে, অস্ফুট কিছু শব্দ। নাফু খুঁজে পাই না। কথাটা বুঝে সাইমনের বুকের ভিতর যেন কেউ কুড়াল চালিয়ে দিল। শরীর ঠান্ডা হয়ে গেল এক নিমিষে। ঠিক তখনই দরজার কাছ থেকে একজন স্টাফ হাজির হলো। স্যার, বড় স্যার আপনাকে নিচে যেতে বলেছেন। সাইমন তাকালো না। স্টাফ আবার বলল, স্যার এখনই যেতে বলেছেন। সাইমন শুধু ঠান্ডা স্বরে বলল, মাকে আলতো করে উঠিয়ে বসালো, নিজেও দাঁড়ালো, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। আফিয়া বেগম মাথা নিচু করেই দাঁড়িয়ে রইলেন। সাইমন শব্দ না করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে পৌঁছাতেই দেখে সবাই বসে আছে, ঘরের বাতাস ভারী হয়ে আছে। আফিয়া বেগম ধীরে ধীরে ছেলের পেছনে নিচে এসে দাঁড়ালেন। মাহবুব রশিদ ছেলের দিকে তাকিয়ে গিলল এক ঢোক, তারপর কঠিন ভারী গলায় বলল, বসো, তোমাকে কিছু জিজ্ঞেস করতে হবে, আর কিছু জানতেও হবে। সাইমন দাঁড়িয়েই রইল, চোখ দুটো তীক্ষ্ণ ভয়ালো। মানে কি? কি জানতে হবে? আম্মু কেন কাঁদছিল? আমার পিচ্চি পুতুলের কি হয়েছে? কেউ কিছু বলছে না, চারিপাশে যেন পাথর নীরবতা। শেষ পর্যন্ত সাবিয়া খালেদ মুখ খুললেন, ওই মেয়েটাকে ভাবি গতকাল বের করে দিয়েছেন এবং এখন খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে? কথাটা শেষ হতেই সাইমনের মাথার ভেতর যেন বিস্ফোরণ হলো, কান ঝাঁঝা করতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। এক মুহূর্তের জন্য দুনিয়া অন্ধকার হয়ে এলো। বাড়ি থেকে বের করে দিয়েছে? নিখোঁজ? সাইমনের ভাবনার ভিতর ঠিক তখনই দৌড়ে
দৌড়াতে দৌড়াতে সাইফান প্রবেশ করলো। তার মুখ দেখে বোঝা যায় সে ভয়ে, অপরাধবোধ, টেনশনে প্রায় ভেঙে পড়েছে। সাইমান তাকে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়ে। আমার বউ কই? নাফিসা কই? তোর কাছে দায়িত্ব দিয়ে গেছিলাম, তুই বল কোথায় আমার বউ? সাইফান মাথা নিচু করে, ঠোঁট কাঁপছে। চুপ, একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সাইমান হুঙ্কার দিল, চুপ কেন? কথা কানে যাচ্ছে না? উত্তর দে। সাইফান গিলে গিলে বলল, ভাইয়া নাফিসাকে খুঁজে পাচ্ছি না। বাকিটা বলা হয়নি। সাইমানের হাত বজ্রপাতের মতো সাইফানের গালে গিয়ে পড়ল। ঠাস। ঘর নিস্তব্ধ, সবাই হতবাক। সাইমান চিৎকার করে উঠল, বাজে কথা না বলে বল আমার বউ কই? সাইফান কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া সত্যি আমি জানি না, মাফ করে দে, আমি দায়িত্ব রাখতে পারিনি। এরপরই সাইমান আর শুনল না। ক্ষোভ, দুঃখ, ভয় সব মিলিয়ে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে সাইফানের কলার ধরে টেনে সামনে নিয়ে উড়াধুরা ঘুষি মারতে লাগলো। বল কোথায় আমার বউ? কোথায় আমার নাফিসা? আমার সাথে এসব চালাতে আসবি না। সাইফান পড়ে যাচ্ছিল, তবুও থামলো না সাইমান। মুখের আগে বিকৃত অভিব্যক্তি। কিছুক্ষণ পর সাইমান হঠাৎ থেমে গেল, দাঁড়িয়ে রইল স্থির হয়ে। তারপর দুহাতে মাথা চেপে ধরলো। শ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা থেমে যাবে। তারপর আফিয়া বেগমের দিকে এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে দুই হাতে ওনার গাল আগলে নিয়ে, আম্মু আমার বউ কই? চুপ কেন বলো, আমি জানতে চাই নাফিসা কই?